সমুদ্র থেকে প্রায় ৮,০০০ ফুট উচ্চতায় এই ছোট্ট গ্রামে রাত কাটাবার জন্য তাঁবু খাটাতে হলো। কথা ছিল এই লাচেন থেকেই বাকি পোর্টারদের পাওয়া যাবে, কিন্তু তারা আসবে সকাল হলে। সবাই যে সামনের ঘরগুলোতে থাকে এমন নয়। আশেপাশে ১০ কিলোমিটার পথের মধ্যে পাহাড়ের খাঁজে যার ঘর, সেও নিজেকে লাচেনের মানুষ বলে পরিচয় দেয়। মোটামুটি একটু পরিষ্কার জায়গা দেখে তাঁবু খাটানো হচ্ছিল। ছোট জেনারেটর এনেছে অনন্ত। সম্ভবত তার কল্যাণে এই প্রথম লাচেনে বিজলি বাতি জ্বলল। অবশ্য জায়গায় জায়গায় এর মধ্যেই আগুন জ্বালিয়ে নিয়ে শরীর গরম করার ব্যবস্থা হয়েছে। অরিন্দমের মনে হলো কোনো বিদেশি ছবির দৃশ্য বলা যেতে পারত যদি জেনারেটরের শব্দ না হতো। আর এই শব্দটাই স্থানীয় মানুষদের ঘুম থেকে তুলে এনেছে। অনন্ত ছুটে এলো তার কাছে। এখন তার নাকও দেখা যাচ্ছে না। দাদা, চা না কফি? অরিন্দম বলল, কেন এসব ঝামেলা করছো? রাতের খাবার করে ফেলো। অনন্ত বলল, রাত তো বেশি হয়নি। রাতের খাবার চুংথাং থেকে নিয়ে এসেছি, গরম করিয়ে দেব। আর আপনার তাঁবুটা ওই পাশেই টাঙাতে বলেছি। কি খাবেন? অরিন্দম মাথা নাড়ল। আমার জন্যে ভেবো না। তুমি ফিট আছো তো অনন্ত? তুমি না থাকলে টালিগঞ্জের হেভি লস হয়ে যাবে হে। অনন্ত খুব খুশি হলো। গাড়ি থেকে নামবার পর মনে হচ্ছে এ যাত্রায় বেঁচে গেলাম। অনন্ত চলে যাবার পর অরিন্দম ঠক্করকে খুঁজছিল। আলো জ্বলে ওঠায় অন্ধকার যদিও খুব পাতলা হয়ে গেছে, কিন্তু কোনো মানুষকে শীতবস্ত্রের কল্যাণে চট করে ঠাহর করা যাচ্ছিল না। কিছু লোক তাঁবু খাটাচ্ছে, সহদেব তাদের নির্দেশ দিচ্ছে। কিছু লোক চায়ের আয়োজন করছে, বাকিরা বিভিন্ন অগ্নিকুণ্ডের সামনে। এর মধ্যে ঠক্কর কোথায় তা বোঝা যাচ্ছে না। লোকটার কাছ থেকে নকল সুটকেসটা সরিয়ে ফেললে কেমন হয়? অন্ধকারে কোনো খাদের মধ্যে ছুঁড়ে ফেললে খুঁজে পাওয়া যাবে না। জিপের কাছে দাঁড়িয়ে অরিন্দম বেশ শীতার্ত বোধ করল। সে তার হাত ব্যাগ থেকে ব্র্যান্ডির বোতলটা বের করল। যদিও পাহাড়ে মদ্যপান নিষেধ, তবু ব্র্যান্ডিকে মদ বলতে এই মুহূর্তে তার বাঁধল। তরল পদার্থটি শরীরে যেতেই শীত কমে গেল আচমকা। অরিন্দম বোতলটা বন্ধ করে পায়চারি করতে করতে পেছন দিকে চলে এলো। বিক্রম ক্যামেরা নিয়ে এসেছে, অথচ কখনো ওকে লেন্স ওপেন করতে দেখা গেল না। লোকটা এলো কি জন্যে? একটা বড় পাথরে ঠেস দিয়ে দাঁড়িয়ে অরিন্দম কল্পনার কথা ভাবল। ৩০ না পেরিয়ে গেলে মেয়েদের শরীরে বসন্ত আসে না। ঝর্ণা মানে কখনোই নদী নয়। যাদবপুরে যে মেয়ে পড়ছে, তার মন এবং শরীরের নির্মাণ তো সবে শুরু। এই রকম মেয়েকে দেখলে এক ধরনের অপত্য স্নেহ ছাড়া তার মনে অন্য কিছুর উদয় হয় না। বেচারা কথাটা জানে না বলে সারাক্ষণ তার ভয়ে সিটিয়েছিল। এখন যদি সহজ হয়। সুটকেসটা পেতেই হবে। সকাল থেকে তার মনে হচ্ছে ওটা পাওয়া যাবে। যদি পাওয়া যায় তাহলে কিছু সমস্যা দেখা দেবে বটে, কিন্তু হরিশ মল্লিক কোটি টাকা রোজগার করবে। এর মধ্যে ছবিটা নিয়ে এত প্রচার হয়ে গেছে যে সুপারহিট না হয়ে উপায় নেই। আর এক ঢোক গলায় ঢালল সে। শরীর এখন বেশ চাঙ্গা, কিন্তু সাঁকোটা ভাঙল কে? পাহাড়ে সাধারণত এই কাণ্ড কেউ করে না। যেভাবে পাটাতন সরানো হয়েছে তাতে স্পষ্ট গাড়ি আসুক তা কাম্য ছিল না, এবং তারা জানতো গাড়ি নিয়ে তারাই আসছে। মিসেস সেন এতটা প্রতিহিংসা পরায়ণ হচ্ছেন কেন? দুদলের আকাঙ্ক্ষিত জিনিস তো এক নয়। এইটাই তার বোধগম্য হচ্ছে না। হঠাৎ একটা আর্তনাদ কানে আসতে অরিন্দম চমকে মুখ তুলল। সে বসে আছে দলটা থেকে বেশ কিছুটা দূরে। চিৎকারটা যেখানে চলছে সেখানে সবাই ছুটে গেল। একটু পরে দেখা গেল পাকা জুলফির সঙ্গীটিকে নিয়ে ওরা ফিরে এলো। পাকা জুলফি এবার খুব চেঁচাচ্ছে। তার চেঁচানিতে বোঝা গেল ভুল করে তারা ঠক করে সুটকেসে হাত দিয়ে ফেলেছিল, তাই লোকটা ওভাবে মোচড়াবে। আর একটু হলেই তো শরীর থেকে হাত খসে পড়ত। বসন্ত ওদের ঠান্ডা করতে চেষ্টা করছিল। দলের অনেকেই অবশ্য পাকা জুলফিকে সমর্থন করছিল, কিন্তু যাকে নিয়ে এত কাজ তার গলা পাওয়া যাচ্ছে না। দেখাও। আর এই সময় অরিন্দমের মনে হলো তার ডান দিকে কিছু নড়ে চড়ে উঠল। এই অঞ্চলে বন্য পশু আসে নাকি? সে চট করে নিজেকে সামলে নিল। পশু নয়, দুটো লোক এত সন্তর্পণে ওখানে দাঁড়িয়ে আছে কেন? লোক দুটো পায়ে পায়ে এগিয়ে এলো সামনে। বোঝাই যাচ্ছে অন্ধকারে পাথরের গায়ে অরিন্দম যে হেলান দিয়ে বসে থাকতে পারে তা ওদের কল্পনাতে নেই। এই লোক দুটো পাহাড়ি নয়। পাহাড়ি শহুরে শীতবস্ত্র পরে না। মিনিট ৩ পরে লোক দুটো ফিরল, যেন তাদের যেটা দরকার ছিল সেটা ফুরিয়েছে। হঠাৎ অরিন্দম উঠে দাঁড়ালো। বোতলটাকে সঙ্গে নিয়ে সে নিঃশব্দে পা বাড়ালো। লোক দুটো নিশ্চিত হয়ে এগিয়ে যাচ্ছে। সে যে ওদের পেছনে রয়েছে তা খেয়ালই করছে না। অন্য হাতে রিভলভারটা দেখে নিল সে। কেন যাচ্ছে, কোথায় যাচ্ছে সেই বোধ এই মুহূর্তে তার কাজ করছিল না।
লোক দুটো একটা কুঁড়ে ঘরের সামনে দাঁড়ালো, তারপর ভেতরে ঢুকে গেল। অরিন্দম একটু সতর্ক পায়ে কুঁড়ে ঘরের পেছনে চলে এলো। দুটো মানুষ কথা বলছে। একজন বলল, আর দরকার নেই, তুমি ভোরবেলায় গিয়ে কাজটা সেরে এসো। দ্বিতীয় গলা প্রশ্ন করল, ওই চিংড়িদের নিয়ে এত ভাবছেন কেন? প্রথম গলা জবাব দিল, প্রমাণ রাখতে চাই না, বড় সাহস বেড়ে যাচ্ছে, ভুল আমারই, বাকি দলটাকে নিয়ে আমি চিন্তা করি না। দ্বিতীয় জন বলল, কিন্তু ওদের স্বাভাবিক মৃত্যু হবে, আপনি এত নিশ্চিত হচ্ছেন কি করে? নিশ্চিত না হলে আমি এখানে আসতাম না। তুমি শুধু সিনেমা নায়িকাটিকে লক্ষ্য করে যেও, শেক্সপিয়ার বলেছেন মেয়েদের বিশ্বাস করো না। আপনি আপনি এ কি বলছেন? যা বললাম তা গিলে ফেলো। কথা থেমে যাওয়া মাত্র অরিন্দম সরে এলো। অনুসরণের সময় অন্ধকার প্রতিবন্ধক হয় না, কিন্তু এখন মনে হচ্ছিল টর্চ সঙ্গে আনলে ভালো হতো। খানিকটা হেঁটে এসে অরিন্দম আর এক ঢোক ব্র্যান্ডি গলায় ঢালল। জল ছাড়া খেতে এখন কোনো অসুবিধে হচ্ছে না। এই লোক দুটোর পরিচয় স্পষ্ট হচ্ছে না, কিন্তু যে কাজটা ভোরবেলায় সেরে ফেলার হুকুম হলো সেটা কি? কাউকে খতম করা? সেই খতম তালিকায় সে নেই, এটা বোঝা যাচ্ছে। তাহলে ওই চিংড়িরা কারা? চিংড়ি? হঠাৎ জোড়া গোয়েন্দাদের চেহারা মনে পড়ল ওর। জোড়া গোয়েন্দা এসেছে মিস্টার সেনের হয়ে ব্রিফকেস খুঁজতে। সেইটে পছন্দ হবে না একমাত্র মিসেস সেনের, কিন্তু এই লোকটি তো মিসেস সেনকেও বিশ্বাস করতে পারছে না, কিন্তু সেটা জানান দিতে চায় না। সমস্ত হিসাব গুলিয়ে যাচ্ছিল তার। হাঁটতে হাঁটতে একটা ছোট্ট কাঠের বাংলোকে যেন অন্ধকার ফুঁড়ে তার সামনে উঠে আসতে দেখল সে। নিজের চোখ কচলালো, তার কি নেশা হয়েছে? কিন্তু কাঠের বাংলোটা তো সামনেই। আবছা মনে পড়ল এইটের কথাই সহদেব সেন শুনেছিল। অরিন্দমের মনে হলো জায়গাটা নিরাপদ নয়, কারণ বাংলোর পেছনে মৃদু আলো জ্বলছে। ওটা যে ছোট্ট তাঁবু সেটা বুঝতে সময় লাগলো। তাঁবুর ভেতর থেকে কথা ভেসে এলো, তারপর একটা লোক বেরিয়ে এলো সেখান থেকে। বেশ হেলে দুলে সিঁড়ি বেয়ে উপরে উঠে বারান্দা পেরিয়ে দরজায় আঘাত করলো। ভেতর থেকে মেয়েলি গলা ভেসে এলো, কোন? কফি মেম সাহেব। কয়েক সেকেন্ড পরে দরজা খুলে গেল। একটা মরা আলো বেরিয়ে এলো বারান্দায়। দরজা থেকেই কফির পেয়ালা হাত বদল হলো। ঠিক হ্যায়, তুম লোক সো যাও, সামনে নাইট গার্ড রাখনে बोला था। ঠিক হ্যায়, বাট ডোন্ট ডিস্টার্ব মি। দরজা বন্ধ হয়ে গেলে লোকটা বাধ্য ছেলের মতো নিচে নেমে চারপাশে তাকালো, তারপর এগিয়ে গিয়ে তাঁবুর ভেতরে ঢুকে গেল। যেন কোনো সিনেমার একটা দৃশ্য সামনে প্রদর্শিত হলো। হয়তো ব্র্যান্ডির প্রতিক্রিয়ায় অরিন্দমকে সাহসী করে তুলল। ব্র্যান্ডির বোতলটা মাটিতে ফেলে দিল সে। শব্দ হলো, আর সেই শব্দটাই তার সচেতনতাবোধ ফিরিয়ে আনলো। তাঁবুর দিকে তাকালো অরিন্দম। বোতল পড়ার শব্দ কাউকে বাইরে টেনে আনেনি। সে বারান্দার দিকে তাকালো। তারার আলোয় কাঠামোটা আবছা দেখা যাচ্ছে। অরিন্দম রিভলভার বের করে সেটাকে তৈরি রাখলো। মিনিট পাঁচেক খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তার মনে হচ্ছিল পেটে ব্র্যান্ডি থাকা সত্ত্বেও হাত পা ঠান্ডায় অসাড় হয়ে আসছে। কিন্তু সময়টা নিতে হচ্ছিল, কারণ পরিস্থিতি না বুঝে এগিয়ে যেতে চাইছিল না সে। যেন অন্ধকারের সঙ্গে মিশে মিশেই সে সিঁড়ির কাছে চলে এলো। তারপর বারান্দায় উঠে এসে দেওয়ালের সঙ্গে মিশে দাঁড়ালো। কোথাও কোনো শব্দ নেই। সমস্ত বিশ্ব চরাচর যেন এই মুহূর্তে অস্তিত্ব লুপ্ত করে রয়েছে। পা ফেলা মাত্র বারান্দার কাঠে শব্দ হলো। অরিন্দম নিঃশ্বাস ফেলল, তারপর ধীরে ধীরে দরজায় টোকা দিল। প্রথমবার কোনো প্রতিক্রিয়া নেই। আশেপাশে তাকালো সে। দ্বিতীয়বারে ভেতর থেকে চাপা বিরক্তি ছিটকে এলো, কন? অরিন্দম জবাব দিল না। দরজাটা এবার একটু একটু করে খুলছে। পেছনে মরা আলো শীতবস্ত্রে জড়ানো শরীরটার প্রান্তরেখাগুলোকেই ধরেছে মাত্র। সামনে যে দাঁড়িয়ে তার মুখ ছায়াবৃতা, কিন্তু চকিতে হাত উঠে গেল মুখে। আপনি? এলাম। যেন বিস্ময় এবং দ্বিধায় কিছুটা হতচকিত অরিন্দম সুযোগটা নিল। দরজা জুড়ে দাঁড়িয়ে থাকা শরীরটার পাশ ঘেঁষে ভেতরে ঢুকে বলল, একটু বসতে দিন, ঠান্ডায় জমে যাচ্ছি। মিসেস সেনের মুখ চোখ ফ্যাকাশে। অরিন্দম এগিয়ে আসায় সামান্য সরে দাঁড়িয়েছিলেন। এখন কোনো মতে বলতে পারলেন, আপনার সাহস তো কম নয়। সাহস? একটা বেড়ালও সিংহ হয়ে উঠবে আপনার সংস্পর্শে এলে। দরজাটা বন্ধ করুন মেম সাহেব, আমার একটু উত্তাপ চাই। অরিন্দম নিভে আসা ফায়ার প্লেসের পাশে গিয়ে দাঁড়ালো, এবং তখনই মিসেস সেন বললেন, আপনাকে আমি 1 মিনিট সময় দিচ্ছি। এর মধ্যে বেরিয়ে না গেলে আপনার প্রাণের জন্যে আমি দায়ী থাকব না। দুটো হাত ফায়ার প্লেসের আগুনের ওপর রেখে মুখ না ফিরিয়ে বলল অরিন্দম, দূর, হচ্ছে না। মিসেস সেন এবার অবাক হলেন, মানে? উত্তাপ নেই? আচ্ছা বলুন।
যার কিনা আগুন বুকে নিয়ে বসে থাকার কথা, সে এমন মিয়ে যদি যায় তাহলে চলে? অরিন্দম পাশেই টুকরো কাঠ দেখতে পেল, সেগুলো গুঁজে দিতে দিতে বলল, ধোঁয়া হবে, তা হোক। যেখানে ধোঁয়া সেখানেই তো আগুন। আপনি নিজেকে বড্ড বেশি বুদ্ধিমান ভাবছেন অরিন্দম বাবু। তাই অনেকদিন কেউ আমাকে উপদেশ দেয়নি জানেন। দরজা বন্ধ করুন, বড্ড ঠান্ডা। বেশ, আপনার সঙ্গে কথা বলা যাক। মিসেস সেন দরজাটা ভেজিয়ে ঘুরে দাঁড়ালেন। আপনি আমার পেছনে কেন লেগেছেন? আমি আপনার এক্সপ্লেনেশন চাইছি। দেখুন, আমার মুকুটে এত পালক গোঁজা হয়েছে যে তার ভার সইতে পারছি না। আপনি আর যোগ করবেন না। ফায়ারপ্লেসে ধোঁয়ার পর আগুন দেখে হাসি মুখে মুখ ফেরালো অরিন্দম। আপনার পেছনে লাগছে শুনলে লোকে আর একটা গল্প তৈরি করবে। এতক্ষণে বেশ জমেছে আগুনটা। আপনার শীত লাগছে না? মিসেস সেন নিজের বিছানায় এসে বসলেন। ওর চোখ অরিন্দমের ওপর থেকে সরছিল না। তাই দেখে অরিন্দম বলল, আমার উপর এত রেগে আছেন কেন বলুন তো? মিসেস সেনের ঠোঁট নড়ল। এই ঘরটাকে স্টুডিওর সেট বলে মনে করছেন নাকি? অরিন্দম সোজা হলো। আপনার মতো নায়িকা পেলে টালিগঞ্জ আর একটা রোমান্টিক জুটি পেত। এবার হতাশায় মাথা নাড়লেন মিসেস সেন। তার রেশম রেশম চুল ঝাঁকুনি খেয়ে মুখ ঢাকল। বাঁ হাতে অলস ভঙ্গিতে সেগুলোকে কপালের ওপর থেকে সরিয়ে তিনি বললেন, ইনফ্যাক্ট অ্যাক্সিডেন্ট যেদিন হয়েছিল সেই দিন থেকেই আপনি আমাকে অনুসরণ করছেন। কেন? একটা সিগারেটের প্রয়োজন অনুভব করছিল অরিন্দম। মিসেস সেন যে ভঙ্গিতে বসে রয়েছেন তা তাকে আর একজনের কথা মনে করিয়ে দিচ্ছে। বাংলা ছবির সেই স্মরণীয়া নায়িকা কোনোদিন তাকে ক্ষমা করবেন না। কিন্তু এর তাকানো, ঘাড় ঘোরানো, বসার ভঙ্গির মধ্যে তিনি কি করে মিশে আছেন? কোনো রকম রক্তের সম্পর্ক আছে কিনা জানতে ইচ্ছে হচ্ছিল তার। মিসেস সেনের প্রশ্ন কানে যাওয়ার পর সে চোখ বন্ধ করল। তারপর বলল, পুলিশকে খবর দিলেন কেন? পুলিশ? চমকে উঠলেন মিসেস সেন। কে খবর দিয়েছে? এবং তখনই খাটের পাশে ছোট টেবিলটার ওপর রাখা বিদেশি সিগারেটের প্যাকেট তার চোখে পড়ল। এগিয়ে গিয়ে প্যাকেটটা তুলে নিয়ে সে সিগারেট বের করল। অলস হাতে লাইটার টিপে আগুন জ্বালালো। তারপর জবাব দিল, আপনি? আমি? কি যাতা বলছেন? চাপা গলায় চিৎকার করে উঠলেন মিসেস সেন। আপনি হোটেলে আমার কাছে রিভলভার চেয়েছিলেন। আপনি কি করে জানলেন ওটা আমার কাছে আছে? যদি আমার গতিবিধির ওপর আপনার নজর না থাকতো। একেবারে সামনে চলে এলো অরিন্দম। আপনি আমাদের একটু আগে পৌঁছে গিয়েছিলেন কিউরিও শপে। যে আপনাকে খবর দিয়েছিল ওখানে পাওয়া যেতে পারে তার কাছে আমরাও খবর পেয়েছিলাম। রিভলভারের দরকারও ছিল, কিন্তু তখন ওদের কাছে ওই একটি অবশিষ্ট ছিল এবং সেটা আপনার কাছে পৌঁছে গেছে তা জানতে অসুবিধে হয়নি। রিভলভারের দরকার পড়ল কেন? যে কারণে আপনার দরকার পড়েছে। থাকলে অন্তত এই ঘরে ঢোকার সাহস পেতেন না। বুঝলাম, কিন্তু নিজে হোটেল থেকে উধাও হয়ে পুলিশকে খবর দিয়ে আপনার কি লাভ হলো? আমি খবর দিইনি পুলিশকে। তাই নাকি? আপনি জানতেন না পুলিশ আমার ঘর সার্চ করেছে? হ্যাঁ, পরে, অনেক পরে। আমি রহস্য বুঝতে পারিনি। আপনি সত্যি কথা বলছেন? হ্যাঁ, বিশ্বাস অবিশ্বাসের ভার আপনার। অন্যমনস্ক হলো অরিন্দম। মহিলা সত্যি কথা বলছেনই তা ধরে নেওয়ার কোনো যুক্তি নেই। কিন্তু ওর কথাগুলো যদি সত্যি হয় তাহলে তৃতীয় পক্ষের উপস্থিতি নিশ্চয়ই আছে। অথবা এমনও হতে পারে যারা তাকে বিক্রি করেছিল তারাই পুলিশকে খবর দিয়েছে। হয়তো তাদের সঙ্গে পুলিশের যোগাযোগ আছে। অন্তত এই মুহূর্তে সত্যি ঘটনা জানার কোনো প্রয়োজন নেই। হঠাৎ সে প্রসঙ্গ পাল্টালো। ধীর গলায় জিজ্ঞাসা করল, এত কষ্ট করে আপনি আপনার স্বামীর হারানো ব্রিফকেস কেন খুঁজতে এলেন মিসেস সেন? চমকে উঠলেন মহিলা। সোজা হয়ে বসলেন। এটা অত্যন্ত ব্যক্তিগত বিষয়। আমরা কি এতক্ষণ অনেক ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলিনি? বলেছি, কিন্তু বেশ, কিন্তু আমি ডিভোর্স চেয়েছিলাম। আচ্ছা, অতএব নিজেকে ওর স্ত্রী বলে ভাবতে পারছি না। তা হতে পারে। এয়ারপোর্টে আপনি যখন আপনার সঙ্গীকে বলেছিলেন ব্রিফকেস না পাওয়া গেলে তার কোনো আশা নেই, তখন দ্বিতীয় পছন্দের অস্তিত্ব বুঝতে পারা যাচ্ছিল। আপনি কিছুই বোঝেননি। মানে, সেই ভদ্রলোক তো আপনার সঙ্গে এখানেও এসেছেন। আপনার দলবলের দেখাশোনার দায়িত্ব তো ওরই ওপরে। কথাটা মিথ্যে? না, এটুকু সত্যি। কিন্তু চ্যাটার্জিকে আমার দ্বিতীয় পছন্দ হিসেবে কখনো ভাবিনি। কিন্তু তিনি সেই রকম আশা করছেন। অনেকে তো অনেক কিছুই আশা করে। অরিন্দম মহিলার দিকে হতাশ ভঙ্গিতে তাকালো। এত নির্লিপ্ত হয়ে কথা বলছেন, কিন্তু বরফের ছোঁয়া তো অস্বীকার করা যাচ্ছে না। সে পরিষ্কার বলল, আমি আপনাকে বুঝতে পারছি না। সেটা আমার সমস্যা নয়। মিসেস সেন উঠে দাঁড়ালেন। এবার আপনি আসতে পারেন, আমার খুব ঘুম পাচ্ছে।
ব্রিফকেসে কি আছে মিসেস সেন? সেটা আমার জানার বিষয়। খুব দামি? আপনি সীমা অতিক্রম করছেন। হাত তুলে এবার দরজাটা দেখালেন মিসেস সেন। কয়েক পা সেদিকে এগিয়ে আবার ঘুরে দাঁড়ালো অরিন্দম। এখানে আসার পথে ব্রিজটাকে ভেঙে দিয়ে এসেছিলেন কেন? আপনি কি চাইছিলেন না আমরা আসি? খুব সরল উত্তর। চ্যাটার্জি আমাকে বলেছিল আপনার অনাবশ্যক কৌতূহল আমাদের ঝামেলায় ফেলছে। তাছাড়া দুটো দল একসঙ্গে পাহাড়ে যাওয়ার অসুবিধে অনেক। আপনাদের দলে কিছু সন্দেহজনক মানুষ আছে। যেমন? কৌতূহলী হলো অরিন্দম। এই ব্যাপারে খবরাখবর চ্যাটার্জি ভালো রাখে। ইচ্ছা করলে ওর সঙ্গে কথা বলতে পারেন। সেই সন্দেহজনক মানুষদের দুজনকে কি আজ সরিয়ে দেওয়া হচ্ছে? সরিয়ে দেওয়া হচ্ছে? দল আপনার আর আপনি জানেন না? আপনি কি করে জানলেন? জেনেছি। তালিকায় কি আমার নাম আছে? বিশ্বাস করুন অরিন্দম বাবু, আই নো নাথিং অ্যাবাউট দিস। এগিয়ে এলেন মিসেস সেন এবং তখনই বাইরে কারো গলা শোনা গেল। কেউ কাউকে ডাকছে। অরিন্দম ঠোঁট কামড়ালো। তার চোখ মিসেস সেনের ওপর। ভদ্রমহিলা একটু চঞ্চল। এগিয়ে আসছে কণ্ঠস্বর। জামিল কোথায়? ওকে বলেছিলাম আমার ওখানে 8টার মধ্যে দেখা করতে। মদ খেয়ে পড়ে আছে নাকি? শরীর খারাপ হয়ে পড়েছে। ওকে তোলো। আমি এখানে নেশা করার জন্য ওকে নিয়ে আসিনি। ও আমার সঙ্গে যাবে। নির্দেশ দিয়ে সম্ভবত বাংলোর দিকে এগিয়ে গেল লোকটা। কারণ তারপরেই কাঠের সিঁড়িতে শব্দ হলো। পায়ের আওয়াজ এগিয়ে আসছে দরজার দিকে। অরিন্দমের হাত চলে গেল রিভলভারের উপর। তার আত্মরক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। পায়ের শব্দ কানে আসছে এবং নজর মহিলার মুখ থেকে সরাচ্ছে না। মিসেস সেন দাঁড়িয়ে আছেন পাথরের মূর্তির মতো। এই সময় দরজায় নরম শব্দ বাজল। মিসেস সেন জবাব দিতে গিয়েও স্থির হলেন। তার নজর এবার অরিন্দমের হাতের ওপর। চকিতে হাসি ফুটে উঠল সেখানে। দ্বিতীয়বার শব্দের সঙ্গে প্রশ্ন ভেসে এলো, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? এবং তখনই অরিন্দমের খেয়াল হলো দরজাটা শুধুই ভেজানো। জোরে ঠেললেই খুলে যাবে। সে নিঃশব্দে দেওয়ালের দিকে সরে যেতেই মিসেস সেন দরজার দিকে এগিয়ে গেলেন। সেই মুহূর্তে চাপ পড়তে দরজা খুলে গেল এবং বিস্মিত গলা শোনা গেল, এ কি, দরজা খোলা? কি ব্যাপার? মিসেস সেন দরজায় দাঁড়ালেন। তোমার খবর নিতে এসেছি। ঠিক আছো? বেঠিক থাকার কোনো ঘটনা ঘটেছে? হ্যাঁ, ওরা ব্রিজ সরিয়ে এখানে চলে আসতে পেরেছে। ও, কি ব্যাপার? এভাবে কথা বলছো কেন? আমি খুব টায়ার্ড চ্যাটার্জি। আমাকে এবার শুতে হবে। আমাকে একটু ভেতরে ঢুকতে দেবে না? কেন? ওহ, তোমাকে ঠিক বুঝতে পারি না। আমি যা করছি সব তোমার জন্যে, তবু না, যা করছো তা নিজের জন্যে। ওয়েল চ্যাটার্জি, আমাকে ঘুমাতে দাও। বেশ, যা চাও তাই হবে। আই এম অলওয়েজ অ্যাট ইয়োর সার্ভিস। কথাগুলো বলে যাওয়ার জন্যে ঘুরে দাঁড়িয়েছিল লোকটা। হঠাৎ মিসেস সেন প্রশ্ন করলেন, কোন দুজন লোককে আজ সরিয়ে ফেলার পরিকল্পনা করেছ? ওহ গড! লোকটা যেন চমকে উঠল। তুমি জানলে কি করে? এটা আমার প্রশ্নের উত্তর হলো না। না, মানে যদি দরকার হয়। কিন্তু তোমাকে কে বলল? জামিলকে ডেকে পাঠিয়েছ কেন? সামওয়ান মাস্ট হ্যাভ টোল্ড ইউ। তুমি কি আমার উপর স্পাইং করছো? এখনো উত্তরটা পাইনি। বেশ, ওই দুটো গোয়েন্দাকে বাঁচিয়ে রাখার প্রয়োজন নেই। কেন? তুমি তো আমাকে বলেছ ওরা নির্বোধ। নির্বোধদের বেঁচে থাকার অধিকার থাকে না। ওদের অপরাধ? এতদিন তুমি বলে এসেছ ওরা টিনটিনের কমিকের টমসন অ্যান্ড থমসনের মতো নির্বিষ। আমি এখনো ওদের চোখে দেখিনি। হঠাৎ কি দরকার পড়ল? উত্তরটা আমি তোমাকে পরে দেব, কিন্তু ওটা আমার এখনই দরকার। তুমি ভুলে যাচ্ছ সমস্ত ব্যাপারের একটা নিয়ম আছে। ফিল্মের প্রডিউসার টাকা ঢালেন, কিন্তু সেটে পরিচালকের কথাই তো শেষ কথা। আমি খুন জখম এই মুহূর্তে চাইছি না। বড় দেরি হয়ে গেছে। আমি আর ঝুঁকি নিতে পারি না। জুতোর শব্দ মিলিয়ে যাওয়ার আগে শেষবার থামল। দরজাটা বন্ধ করে শোও। সিদ্ধান্তটা শুধু একা আমি নিয়েছি ভাবলে ভুল করবে। লোকটা নিচে নেমে আবার চিৎকার করলো, জামিল! দ্বিতীয় লোকটা চাপা গলায় সাড়া দিতেই প্রশ্ন শোনা গেল, এখন ঠিক আছো? জি হজুর। তারপর সব চুপ। বোঝা গেল ওরা চলে গেছে। মিসেস সেন ঘুরে দাঁড়ানো মাত্র অরিন্দম রিভলভারটাকে সরিয়ে ফেলল। এইভাবে ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হয় মিসেস সেন। প্রথম যেদিন এয়ারপোর্টে এই ভদ্রলোককে দেখি সেদিন খুব নার্ভাস ছিলেন। আপনি ওকে ফেলে রেখে ফিরে যেতে পেরেছিলেন। এখন পরিস্থিতি উল্টো হয়ে গেছে। তার মানে এখন প্রয়োজন বোধ করলে উনি আপনাকে ফেলে এগিয়ে যাবেন। চাপা স্বরে যে হাসিটা উঠল তার কোনো তুলনা অরিন্দম জানে না। অবাধ্য চুল সরিয়ে দিতে দিতে দরজা ভেজিয়ে বিছানার কাছে চলে এলেন মিসেস সেন। অরিন্দম লক্ষ্য করল ভদ্রমহিলা ইচ্ছে করেই দরজা বন্ধ করছেন না। সিগারেট ধরিয়ে মিসেস সেন স্বাভাবিক ধোঁয়া ছেড়ে বললেন,
অরিন্দম বাবু, আমি বিশ্বাস করি পৃথিবীর সমস্ত কড়া ড্রাগের চেয়ে বেশি কার্যকর হলো আকাঙ্ক্ষিত সুন্দরী মহিলা। হি ইজ আফটার মি। আমি যতক্ষণ ওকে করুণার দান না দেব ততক্ষণ ও ফোঁস করতে পারে, বাট মাথা নিচু করবেই। আমি জানি একবার পেয়ে গেলেই ও আমাকে ছুঁড়ে ফেলতে পারে। আমি পুরুষদের স্বভাব জানি। দেখা হবে অরিন্দম বাবু, আপনার সঙ্গে দেখা হবে। এখন আপনি যদি চান তাহলে লোক দুটোকে সতর্ক করে দিন। অরিন্দম মাথা ঝাঁকালো, তারপর ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। দরজাটা নিঃশব্দে খুলে চারপাশে তাকালো। ফগে ঢেকে যাচ্ছে লাচেন, আকাশের তারাগুলো বিবর্ণ। সে মুখ ফেরালো। মিসেস সেন একদৃষ্টে চেয়েছিলেন। হঠাৎ বললেন, আপনি তো প্রতিবাদ করলেন না? ঠান্ডা আবার শরীরে ব্লেড ঘষছে। কোন বিষয়ে? সুন্দরী মহিলাদের সম্পর্কে যে ব্যাখ্যা দিলাম তা আমার ক্ষেত্রে প্রযোজ্য কিনা? চোখে চোখ রাখল অরিন্দম এক মুহূর্ত, তারপর বলল, আমি অন্ধ নই। ধীরে ধীরে মাথা দোলালেন মিসেস সেন। তারপর বললেন, আপনার মুখে এই স্তুতিটুকু শুনবো বলে তখন ধরিয়ে দিলাম না। গুড নাইট। ক্যাম্পে হইচই পড়ে গেল অরিন্দম ফেরার পর। সবাই ছুটে এসেছে ওকে দেখতে। এমনকি ঠক্কর পর্যন্ত শীতল ভঙ্গিতে এক নজর দেখে গেল। বসন্ত বলল, কোথায় গিয়েছিলেন বুঝতে পারছি না, চারধারে খুঁজেছি। অন্ধকারে কোথায় যাব তাও বুঝতে পারছি না। বিদেশ বিভুঁই, এভাবে না বলে হুট করে চলে যেতে হয়। অরিন্দম অগ্নিকুণ্ডের সামনে বসেছিল। পারলে সে আগুনের ভেতরে ঢুকে যেত। ম্যানেজার অনন্ত এক গ্লাস গরম চা নিয়ে এলো সেই সময়। খেয়ে নিন, গরম হয়ে যাবেন। আগুনের দিকে মুখ ফিরিয়ে নিয়ে অরিন্দম বলল, চা চলবে না অনন্ত? সে ব্যবস্থাও আছে, তবে আপনার স্ট্যান্ডার্ড। অনন্ত দ্বিধায় পড়ল যেন। বসন্ত এবার মৃদু প্রতিবাদ করল, না না অনন্তদা, এত হাই অল্টিচিউডে এসব একদম করবেন না। সহদেব তো নিষেধ করেছে, শোনেননি? অনন্ত বলল, একটু আধটু খেলে যদি শরীর গরম হয় তাহলে কোনো দোষ নেই। ক্যামেরাম্যান বিক্রম সেন জিজ্ঞাসা করল, কোথায় গিয়েছিলেন দাদা? অরিন্দম মুখ ফিরিয়ে ছেলেটাকে দেখল, তারপর বলল, চড়তে। এ কথার পর সবাই বুঝে গেল অরিন্দম চাইছে না ও বিষয়ে কথা বলতে। যে যার টেন্টে ফিরে যাচ্ছিল তখন। কল্পনা দাঁড়িয়েছিল আগুনের ওপাশে। পোশাকের কারণে ওকে ছেলে না মেয়ে ঠাহর করা যাচ্ছে না। শুধু নাক ঠোঁট খোলা বেচারার। বাংলা ছবির নায়িকাদের অবস্থা এখন এই রকম। বসন্ত ছাড়া কেউ পাশে নেই। কল্পনা এগিয়ে এলো, কি হয়েছে? ওহ তাই বলো, গলা না শুনলে তোমাকে মেয়ে বলে বুঝতেই পারতাম না। রসিকতা রাখুন, এইভাবে না বলে যেতে হয়। যদি অ্যাক্সিডেন্ট হতো? ঠান্ডাটা কি রকম বুঝতে পারছেন না? ঠান্ডা যদি লেগে যায় একবার। কল্পনা শাসন করছিল। অরিন্দম চকিতে বসন্তর দিকে তাকিয়ে কল্পনাকে এড়িয়ে চোখ টিপল। তারপর বলল, ঠিক ধরেছ, সেই কারণেই তো একটু উত্তাপের সন্ধানে বেরিয়েছিলাম। কথাটা কানে যাওয়া মাত্র সোজা হয়ে গেল কল্পনা। কোনো কথা না বলে হনহনিয়ে চলে গেল নিজের তাঁবুর দিকে। বসন্ত বলল, চটেছে, কিন্তু কোনো ইনফরমেশন পেলেন? না, শরীরটা এখন বেশ ঝরঝরে লাগছে। আসার পথে ব্রিজটা যারা ভেঙে এসেছে তারা নিশ্চয়ই আমাদের পছন্দ করছে না। আমার ব্যাপারটা ভালো লাগছে না। আমরা এসেছি নিজেদের প্রয়োজনে, কারো সঙ্গে কোনো সম্পর্ক নেই। গায়ে পড়ে কেন ঝামেলা পাকাচ্ছে কে জানে। বসন্ত বলল। অরিন্দম জিজ্ঞাসা করল, প্রত্যেকের শোয়ার ব্যবস্থা হয়েছে? হ্যাঁ, খেয়েও নিয়েছে সবাই। এই ঠান্ডায় তো কিছু করার নেই। এই সময় অনন্ত খাবার নিয়ে এলো। এখানেই বসে খেয়ে নিন দাদা, এখনো গরম আছে। খিদে পেয়েছিল। অরিন্দম আর আপত্তি করল না। খেতে খেতে জিজ্ঞাসা করল, আপনার টেন্ট? ওই ওপাশে, পাহাড়ের গা ঘেঁষে। জিনিসপত্র সব ঢুকিয়ে দিয়েছি, অনন্ত জানালো। বসন্ত, তুমি খেয়েছ? না দাদা, পেটটা ভালো নেই, আজ মিল স্কিপ করব। পাহারাদারির কি ব্যবস্থা করেছ? মানুষের ভয় না পাও, পাহাড়ি জন্তুরা তো নেমে আসতে পারে। লোকাল লোক বলল সেরকম কোনো ভয় নেই। আমরা খোঁজ নিয়েছি দাদা। খাওয়া শেষ হলে আবার চা নিয়ে এলো অনন্ত। এবার তাকে ধন্যবাদ দিল অরিন্দম। জলের বদলে এখন চা অমৃতের মতো। ফিল্মের প্রোডাকশনস ম্যানেজার না হলে এইভাবে চা আসতো না। অনন্ত চলে গেলে বসন্তকে সে জিজ্ঞাসা করল, গোয়েন্দা দুজন কোথায়? বসন্ত অন্যমনস্ক ছিল। প্রশ্নটা বুঝে বলল, ওরা একটা টেন্টেই দুজন আছে, আপনার টেন্টের পাশেই। কেন, কিছু হয়েছে? হয়নি, হতে কতক্ষণ। তুমি রাত্রে একটু সজাগ হয়ে শুও, আর আগুনগুলো যাতে না নেভে তার ব্যবস্থা করো। অরিন্দম আর দাঁড়ালো না। সোজা এগিয়ে গেল অনন্তর দেখিয়ে দেওয়া তাঁবুর দিকে। পাশেরটা থেকে এখনই নাক ডাকার আওয়াজ ভেসে আসছে। নিজের তাঁবুর দরজা খুলে ভেতরে ঢুকে অবাক হলো সে। একটা ছোট্ট হ্যারিকেন জ্বলছে।
ওরা যে হ্যামকের ব্যবস্থা করেছে তা সে জানতো না। হ্যামকে তার স্লিপিং ব্যাগ পাতা, জিনিসপত্র এক পাশে, কিন্তু বসার জায়গা নেই। না থাক, অরিন্দম সিঙ্গল তাঁবুটা দেখে খুশি হলো। হ্যামকে কোনোদিন শোয়নি। স্লিপিং ব্যাগে শোয়ার অভিজ্ঞতা শুটিংয়ের সময় হয়েছে। বড্ড ক্লান্তি লাগছে এই মুহূর্তে। অরিন্দমের ইচ্ছে করছিল ব্যাগের ভেতর ঢুকে যেতে, কিন্তু লোক দুটোকে সতর্ক করে দেওয়া দরকার। কোনোভাবেই দুটো মানুষকে খুন হতে দেওয়া চলতে পারে না। সে দরজার দিকে তাকিয়ে নিয়ে রিভলভারটাকে তৈরি করলো, এবং তখনই দরজায় শব্দ হলো। কেউ যেন খোলার চেষ্টা করছে। এখনো তো ক্যাম্পের অনেকে জেগে রয়েছে। মেম সাহেবের সঙ্গী নিশ্চয়ই এত সাহসী হবে না। সে জিজ্ঞাসা করলো, কে ওখানে? একটু নীরবতা, তারপরে কল্পনার গলা শোনা গেল, ভেতরে আসতে পারি? এই প্রথম মেয়েটা ওকে অবাক করলো। সে এগিয়ে গিয়ে ফাঁস খুলে পর্দাটা সরিয়ে দিতেই কল্পনা ঢুকে পড়ল। মেয়েটা খুব স্বাভাবিক নয়, ভীত বলেই সতর্ক ভাব চোখে। অরিন্দম হেসে বলল, বসার কোনো ব্যবস্থা আমার টেন্টে নেই। বসতে আমি আসিনি। তখন ওভাবে অপমান করলেন কেন আমাকে? অপমান? নিশ্চয়ই, আপনি সত্যি উত্তপ্ত হতে গিয়েছিলেন। তুমি ভুল শোনোনি। ছি, আপনি তাহলে সত্যি এত নীচ? একটা দিন মেয়েদের সঙ্গ না পেলে আপনার চলে না? আপনার সম্পর্কে যা শুনেছি তার সব সত্যি। নিতার ব্যাপারটা নিজের চোখে দেখেছি। এখানেও আপনি লোকাল পাহাড়ি মেয়ের খোঁজ পেয়ে গেলেন। ঠোঁট কামড়ে নিয়ে নিজেকে সামলালো কল্পনা। শেষের দিকে ওর গলায় বাষ্প মিশল, যদিও তা শুরু হয়েছিল ঘেন্না দিয়ে। অরিন্দম হাসল। তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? কেন? এটা যে ভুল তা ভাবতে আমার ভালো লাগছিল, তাই। ফিরে যাওয়ার জন্যে পা বাড়ালো কল্পনা। অরিন্দম জিজ্ঞাসা করল, এইটুকু বলার জন্যে লুকিয়ে এলে? আমি লুকিয়ে এসে দেখছি ভালোই করেছি। দাঁড়াও, আমি কাউকে সচরাচর কৈফিয়ত দেই না। অবিশ্বাস নিয়ে কাউকে যাচাই করো না কোনোদিন, তাহলে নিজেই ঠকবে। রুচি যাদের সর্বদাই নিম্নগামী, আমি তাদের দলে নই। কথাটা শুনে যেন ফাঁপড়ে পড়ল মেয়েটা। বলল, কিন্তু আপনি আপনি নিজেই তো বললেন। অরিন্দম এগিয়ে এসে ওর কাঁধে হাত রাখল। তুমি সত্যি ছেলে মানুষ কল্পনা। যাও শুয়ে পড়ো। একা যেতে পারবে না এগিয়ে দেব? কল্পনা কোনো কথা বলল না। সে পাথরের মতো দাঁড়িয়েছিল। অরিন্দম বলল, এবার আমি তোমাকে একটা প্রশ্ন করি। এত ঘৃণ্য নীচ লোক জেনেও তুমি একা আমার টেন্টে এলে কেন? এবার নড়ে উঠল কল্পনা। তারপর মাথা নেড়ে বলল, জানি না, বলে দ্রুত বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে নিজেকে শাসন করল অরিন্দম। দিস ইজ নট ডান। এখন মেয়েটা তার কাছে স্পষ্ট। আর নয়, এখনই ব্যাপারটাকে থামিয়ে দেওয়া দরকার। হৃদয়ের গতি বড় বিচিত্র। তার আজও বোঝা হলো না, কিন্তু তার জন্যে মেয়েটি ক্ষতিগ্রস্ত হোক সে এটা চায় না। হৃদয় যাদের সমস্ত সত্তা নিয়ন্ত্রণ করে তাদের সে এড়িয়ে চলবেই। বাইরে বেরিয়ে এলো অরিন্দম। আগুনের শিখাগুলো এর মধ্যে কমে এসেছে। কল্পনাকে কোথাও দেখা যাচ্ছে না। চারধার চুপচাপ। ঠান্ডা এবার আরও মারাত্মক। সে কয়েক পা ফেলে পাশের তাঁবুর সামনে দাঁড়ালো। ওরা কি করে জানবে ঠিক কোন তাঁবুতে গোয়েন্দা দুটো শুয়ে আছে? লোক দুটো কি ইতিমধ্যে ওদের সম্পর্কে কোনো গোপন তথ্য জেনে ফেলেছে? না মিস্টার সেনের প্রতিনিধি বলেই খতম তালিকায় ওদের নাম উঠেছে? অরিন্দম তাঁবুর কোনো দরজা দেখতে পেল না। নিচের দিকে গুটিয়ে রাখা একটা অংশ তুলে তবে ভেতরে ঢুকতে হয়, অর্থাৎ অপেক্ষাকৃত কম দামি এবং হত্যাকারীর পক্ষে বেশ সুবিধাজনক। ভিতরে ঢুকলো অরিন্দম। ডাকাডাকি করে অন্যদের ঘুম ভাঙানোর কোনো কারণ খুঁজে পায়নি সে। ভেতরে একপাশে একটা কুপি জ্বলছে। এটা ঠিক নয়, গ্যাস জমতে পারে। সে স্লিপিং ব্যাগ দুটোর দিকে এগিয়ে গেল এবং হালকা অন্ধকারে সে একটা ব্যাগের মাথার পাশে কালচে বস্তু দেখতে পেল। লোক দুটো ঘুমোচ্ছে নাক ডাকিয়ে। বস্তুটি কি তা দেখার জন্যে ঝুঁকে দাঁড়াতেই সে উইগটাকে চিনতে পারল। আঙুলের ডগায় সেটাকে মুখের কাছে আনতে পাকা জুলফি দেখতে পেল। লোকটা উইগ পরে কেন? গায়ে হাত দিয়ে কয়েকবার ঝাঁকুনি দেবার পর লোকটার ঘুম ভাঙল। সঙ্গে সঙ্গে ধড়মড়িয়ে উঠে বসতেই অরিন্দম চমকে উঠল। লোকটার মাথার 3/4 ভাগে একটিও চুল নেই। পিটপিট করে তাকাচ্ছে এখন। বোঝাই যাচ্ছে খুব হতভম্ব হয়ে পড়েছে। তারপর মুখ ঘুরিয়ে সঙ্গীর দিকে তাকালো। সে এখনো ঘুমাচ্ছে। বেচারা বেচারা মুখে বলল, টাক ঢাকতে পারি, দিয়ে দিন। অরিন্দম সেটা দিতে দিতে প্রথমে উল্টো করে, তারপর সঠিকভাবে পড়ল লোকটা। পরে বলল, বলুন কি দরকার? তারপর অরিন্দমের দৃষ্টি দেখে সঙ্গীর দিকে তাকালো। ওয়ার্থলেস। ঘুমালে মরা হয়ে যায়, কিন্তু জেগে থাকলে খুব এফেক্টিভ। আমরা অনেক দিনের বন্ধু। এত রাত্রে না জানিয়ে আমি আপনাদের টেন্টে এসেছি বলে কিছু ভাবছেন না? না, নিশ্চয়ই এমন কিছু দরকার পড়েছে যে আসতে বাধ্য হয়েছেন।
লোকটা কতখানি বুদ্ধিমান ঠাহর করতে পারল না অরিন্দম। মাথা নেড়ে বলল, ঠিক ধরেছেন, আপনি চ্যাটার্জি বলে কাউকে চেনেন? কুপির আলোয় লোকটির মুখ স্পষ্ট দেখা না গেলেও মনে হলো একটা ছায়া সরে গেল। তারপর হেসে বলল, এটা একটা উদ্ভট রসিকতা হয়ে যাচ্ছে না? রাত দুপুরে ঘুম ভাঙিয়ে প্রশ্ন করছেন চ্যাটার্জি বলে কাউকে চিনি কিনা? আরে মশাই, পশ্চিমবাংলায় 1.5 কোটি চ্যাটার্জি থাকতে পারেন। এই সময় অরিন্দমের মনে হলো বাইরে কেউ চিৎকার করে কাউকে কিছু বলল। আততায়ী জানান দিয়ে আসে না, কিন্তু এই লোকটির সঙ্গে এরকম ধোঁয়াটে কথাবার্তা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। সে বলল, দেখুন মশাই, আমার প্রস্তাবে বসন্ত আপনাকে দলে নিয়েছে। যদিও আপনি আপনার ক্লায়েন্টের যে গল্প শুনিয়েছেন তা আমি একটুও বিশ্বাস করিনি। আমার শুধু মনে হয়েছিল অ্যাক্সিডেন্টের স্পটে যাওয়ার ব্যাপারে আপনি সিরিয়াস, এবং এভাবে গেলে মারা পড়বেন, তাই আমাদের সঙ্গে থাকতে পারেন। কিন্তু আমি এখন স্থির নিশ্চিত যে আপনি আপনার পরিচয় গোপন করেছেন। এ ব্যাপারে আপনার কিছু বলার আছে? লোকটি মুখ ঘুরিয়ে তার ঘুমন্ত সঙ্গীর দিকে তাকালো। শীত এবং স্লিপিং ব্যাগ ওকে ঘুমের জগৎ থেকে সহজে ফিরিয়ে আনবে বলে মনে হচ্ছে না। লোকটি নিচু স্বরে বলল, হঠাৎ আপনার মনে এই রকম ভাবনা কি করে এলো বুঝতে পারছি না। কথাটা বলেই ফেলল অরিন্দম, আপনারা আজ রাত্রে খুন হতে যাচ্ছেন মানে? লোকটার চোখ বড় হয়ে উঠল, যেন সামনেই সে জম দেখছে। খুব সহজ কথা, আপনাদের দুজনকে আজ রাত্রেই খুন করে ফেলার ব্যবস্থা করা হয়েছে, এবং এই রকম জায়গায় যদি খুন হন তাহলে অপরাধীর ধরা পড়ার কোনো সম্ভাবনা নেই, কারণ পুলিশ এ তল্লাটে আসে বলে মনে হয় না। লোকটির বিস্ময় যেন বেড়ে যাচ্ছিল। একবার ঠোঁট চাটল সে, তারপর জিজ্ঞাসা করল, আপনি কি করে জানলেন? ওর গলার স্বর পাল্টে গিয়েছে। অরিন্দম বলল, সেটা আপনার না জানলেও চলবে। যদি আপনি নিজের পরিচয়ে এখানে এসে থাকেন তাহলে এখানেই থাকতে পারেন। খুনিরা অত বড় ভুল নাও করতে পারে। কিন্তু যদি আপনি এজেন্সির লোক না হন তাহলে এই মুহূর্তেই গোপনে তাঁবু বদল করা দরকার। যা ভালো মনে করবেন তাই করুন। আমি আপনাকে শুধু সতর্ক করে দিয়ে গেলাম। অরিন্দম সোজা হয়ে দাঁড়ালো। তাঁবুর ভেতরেও ঠান্ডা সহ্য করা যাচ্ছে না। যদিও তার শরীরে এখন যে পোশাক তা কলকাতায় বসে কখনোই চিন্তা করতে পারত না। তাকে তাঁবু থেকে বেরিয়ে যেতে দেখে লোকটি সরু গলায় বলে উঠল, জাস্ট এ মিনিট স্যার। অরিন্দম ঘুরে তাকাতে লোকটি আবার ঠোঁট চাটল। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন না? বেঁচে থাকার ইচ্ছে না থাকলে সেইটাই ভাবতে পারেন। অরিন্দম আর দাঁড়ালো না। তাঁবুর প্রান্তভাগ তুলে বাইরে বেরিয়ে এলো। আকাশে মেঘ থাকলে নাকি ঠান্ডা কম হয়। এখন একটি তারাও দেখা যাচ্ছে না। এমন আলকাতরার মতো অন্ধকারে দাঁড়িয়ে থাকতেও ভয় করে। আগুনের কুণ্ডগুলো প্রায় নিভে গেছে। মাঝে মাঝে বাতাসের স্পর্শে কাঠগুলোর শরীর ঢুকে যাওয়া আগুন চোখ মেলছে মাত্র। কোনো তাঁবু থেকেই এখন শব্দ আসছে না। অরিন্দম পেছনে পায়ের শব্দ পেতেই দেখল জোড়া গোয়েন্দা আপাদমস্তক মুড়ি দিয়ে স্লিপিং ব্যাগ বগলে নিয়ে তাঁবু থেকে বেরিয়ে আসছে। অন্ধকারে চোখ অভ্যস্ত না হয় ওরা অরিন্দমকেও লক্ষ্য করল না। এপাশ ওপাশ তাকিয়ে লোক দুটো এগিয়ে গেল অরিন্দমের তাঁবুর দিকে। কিন্তু সঙ্গীটিকে দেখে এখন কিছুতেই সবে জেগে ওঠা মানুষ বলে মনে হলো না। ওকে ডাকাডাকি করতেও তো সে শোনেনি। তার মানে সঙ্গীটি এতক্ষণ ঘাপটি মেরে পড়েছিল। শয়তান আর কাকে বলে? লোক দুটো অরিন্দমের তাঁবুর দরজায় গিয়ে দাঁড়ালো। তারপর নিজের নামটাকে উচ্চারিত হতে শুনল সে 2 বার। তৃতীয়বারের জন্যে অপেক্ষা না করে ওরা ভেতরে ঢুকে পড়ল। অরিন্দম কিছুতেই ব্যাপারটা মেনে নিতে পারছিল না। এতক্ষণে স্পষ্ট হয়ে গেছে ওরা নাম ভাড়িয়ে এখানে এসেছে, এবং পরিচয় গোপন করার জন্যেই লোকটা মাথার টাক উইক দিয়ে ঢেকেছে। কিন্তু এখন যদি ওদের নিয়ে ব্যস্ত হতে হয় তাহলে পরের নাটকটা চোখ এড়িয়ে যেতে পারে। কিন্তু খোলা আকাশের নিচে ঠান্ডায় দাঁড়িয়ে থাকলে আর দেখতে হবে না। অরিন্দম ঘাড় ঘুরিয়ে ওপাশের তাঁবুটার দিকে তাকালো। ওই তাঁবু থেকে ইচ্ছে করলে এই তাঁবু দুটো পরিষ্কার লক্ষ্য করা যাবে, কিন্তু সেটা করতে হলেও তাঁবুর দরজা খুলে বসে থাকতে হয়। না, আজ রাত্রে যখন ঘুমের কোনো সম্ভাবনা নেই তখন নিজের তাঁবুতে ফিরে যাওয়াই ভালো। লোক দুটো বসে আছে স্লিপিং ব্যাগের ভেতরে পা ঢুকিয়ে। ব্যাগ দুটো পাতা হয়েছে মাটির ওপরেই। স্লিপিং ব্যাগ কি নিউমোনিয়া থেকে বাঁচাবে কে জানে। অরিন্দম ঢোকা মাত্র টাক মাথা বলল, মানে এখানেই চলে এলাম। আপনার কি খুব অসুবিধে হবে? অরিন্দম বলল, না, তবে আপনাদের জেগে থাকতে হবে। সঙ্গে সঙ্গে মেনে নিল লোকটা। অবশ্যই। ওই কথা শোনার পর কি আর কারো ঘুম আসে? আপনি শুয়ে পড়ুন, আমরা পাহারা দিচ্ছি। থ্যাঙ্কস। ঘুম এলেও দয়া করে জেগে থাকবেন, কারণ আমি নাক ডাকা সহ্য করতে পারি না।
ঠান্ডা সমস্ত শরীরে ছড়িয়ে যাচ্ছে। সন্ধ্যাবেলায় ব্র্যান্ডি খেয়েছিল বলে যে উত্তাপ জমেছিল তার চিহ্ন কোথাও নেই। মদের জন্য আকর্ষণ বোধ করল সে। এই সময় দ্বিতীয় লোকটা উঠে এলো সামনে। তার হাতে একটা কার্ড। সেটা সামনে এগিয়ে ধরে বলল, এই দেখুন আমার আইডি। আপনি আমাকে সম্পূর্ণ ভুল বুঝেছেন। অরিন্দম কার্ডটা নিয়ে আলোর কাছে গেল। প্রাইভেট ডিটেকটিভ সংস্থার নাম, লোকটার নাম, ছবি এবং স্বীকৃতি চিহ্ন রয়েছে। অর্থাৎ এই কার্ডটি যদি জাল না হয় তাহলে ভদ্রলোক গোয়েন্দা। অরিন্দম চটপট জিজ্ঞাসা করল, আপনি একটু অদ্ভুত আচরণ করছেন না নাকি? হ্যাঁ ঠিকই। লোকটা যেন আচম্বিতে পাল্টে গেল। আমাকে এইরকম আচরণ করতে বলা হয়েছে মানে? বিস্মিত হলো অরিন্দম। একটু ক্যাবলা, হাবাগোবা নয় যদিও। এখন একটা চরিত্র হয়ে আছি আমি। হঠাৎ নিজেকে প্রকাশ করলেন কেন? আপনি যখন খবরটা জানালেন যে আজ রাত্রে আমাদের হত্যা করা হতে পারে, তখন মনে হলো ইটস এনাফ। কদিন থেকে আমারও সন্দেহ হচ্ছিল এই রকম একটা কাণ্ড হতে পারে। সন্দেহটা কেন হলো? আই এম সরি, সেটা বলা আমার পক্ষে রীতিবিরুদ্ধ হয়ে যাবে। দ্বিতীয় লোকটি মাথা নাড়তে অরিন্দম আর প্রসঙ্গ বাড়াতে চাইল না। সে টাক মাথার দিকে তাকালো একবার। খুব নার্ভাস দেখাচ্ছে ভদ্রলোককে। হঠাৎ টাক মাথা বলল, ওদের সঙ্গে পেশাদার খুনি আছে। আমরা কি এই টেন্টে নিরাপদ? অরিন্দম উত্তর দিল, যদি এখানে খোঁজ নিতে না আসে তাহলেই নিরাপদ। কিন্তু আপনি তো আপনার কার্ড দেখালেন না। আমার কোনো কার্ড নেই, সরল গলায় বলার চেষ্টা করলো লোকটা। তার মানে আপনি কোনো গোয়েন্দা সংস্থায় চাকরি করেন না? প্রশ্নটির জবাব পাওয়া গেল না। ভদ্রলোক অন্যদিকে মুখ ঘুরিয়ে রইলেন। অরিন্দম আচমকা জিজ্ঞাসা করল, ওদের সঙ্গে যে পেশাদার খুনি আছে বলে জানেন, এই ওরা কারা? লোকটি হাসলো এবার, খুব ম্লান হাসি। তারপর বলল, সেটা আপনিও জানেন। মানে? আমি জানি কি জানি না তা আপনি জানলেন কি করে? আপনি যদি আগে রিভলভারটা না কিনতেন তাহলে। রিভলভার? সেটাও আপনি জানেন? গ্যাংটক শহরটা খুব ছোট, ওখানে কথা চাপা থাকে কম। গুড, কিন্তু আমার আগের প্রশ্নের উত্তর পেলাম না। ওই একইভাবে জেনে গেছি। আপনার সঙ্গে ওর মানে মিসেস সেনের ঘনিষ্ঠতা তো অনেকেরই নজরে পড়েছে। আপনি ওর ঘরে বেশ কিছুটা সময় কাটিয়ে এসেছেন। অতএব ওদের যে জানেন না তা কি করে বলা চলে? এর মধ্যে কোনো জটিলতা নেই। আমার হোটেলের ঘরে পুলিশ পাঠালো কে? বিশ্বাস করুন আমি নই। আমি মহিলার ঘরে গিয়েছিলাম। এই খবর আপনি জানলেন কি করে? চোখ খোলা রাখলেই জানা যায়। আপনি কে? টাকমাথা লোকটা অদ্ভুত চোখে তাকালো প্রশ্ন শুনে। জবাবটা দেবে কিনা হয়তো ভাবছিল। এই সময় একটা শীষ কানে এলো অরিন্দমের। শব্দটা শীষ না বলে সাপের গর্জন বলাই ঢের মানানসই। সে হাত তুলে দুজনকে চুপ করতে বলল। সঙ্গে সঙ্গে দুটো লোক উঠে দাঁড়ালো। ওরা কি করবে বুঝতে পারছিল না। অরিন্দম এগিয়ে গিয়ে লণ্ঠনের আলো প্রায় নিভু নিভু অবস্থায় নিয়ে এলো। শীষ কিংবা সাপের গর্জন আর শোনা যাচ্ছে না, এবং এখন তাঁবুর ভেতরটাই অন্ধকার আড়াল তৈরি করেছে। সে ধীরে ধীরে আন্দাজেই দরজার কাছে পৌঁছে গেল, এবং তখনই টপ টপ শব্দ বাজল। তাঁবুর ওপরে জলের ফোঁটা পড়ায় একটা অদ্ভুত আওয়াজ হচ্ছে। ব্যাপারটা যে বৃষ্টি তা বুঝেই কিছুটা হতভম্ব হয়ে গেল অরিন্দম। পাহাড়ি বৃষ্টির চরিত্র নাকি মন্ত্রীদের দালালদের মতো। সে আবার হ্যামকের কাছে ফিরে এসে সুটকেস খুলল। ওপরেই ওয়াটারপ্রুফটা ভাঁজ করা ছিল। সেটাকে পোশাকের ওপর চাপাতে মনে হলো নড়াচড়া করলেই ফেটে যাবে। মাথাটা ঢেকে নিয়ে রিভলভার হাতে সে আবার দরজায় পৌঁছালো। বৃষ্টি পড়ছে বেশ জোরে, কিন্তু তাঁবুর ভেতর আরও যে দুটো মানুষ আছে তা বোঝা যাচ্ছিল না। ওরা যেন অন্ধকারে মিশে গিয়েছে। অরিন্দম দরজাটা সামান্য সরাতেই মনে হলো বরফের ছুরি ছুটে আসছে। বৃষ্টির সঙ্গে এখন বাতাস বইছে। অগ্নিকুণ্ডগুলো কখন নিভে গেছে। পৃথিবী আলকাতরায় মোড়া। কোথাও জল পড়ার আওয়াজ ছাড়া কোনো শব্দ নেই। হাড়ের ভেতরে ঠান্ডা তীরতিরিয়ে ছড়িয়ে পড়েছে। পা থেকে মাথা পর্যন্ত কাঁপুনি গড়াচ্ছে। অরিন্দম তবু দাঁতে দাঁত চেপে কয়েক মিনিট দাঁড়িয়ে রইল। চোখ এখন কিছুটা সয়ে নিয়েছে অন্ধকার। সে জোড়া গোয়েন্দার তাঁবুটাকে লক্ষ্য করল। কোথাও কোনো অস্বস্তিকর ব্যাপার নেই, অথচ শীষটা এখনও কানে লেগে রয়েছে। বৃষ্টি মেখে সে কয়েক পা এগিয়ে পাহাড়ের ধার ঘেঁষে দাঁড়ালো। এতগুলো লোক খোলা আকাশের নিচে তাঁবু পেতে শুয়ে রয়েছে, অথচ কাউকেই জীবন্ত বলে মনে হচ্ছে না। পাহাড়, মেঘ, আকাশ আর হাওয়া মিলে নিজস্ব একটা রাজত্ব তৈরি করে নিয়েছে এখন। হঠাৎ আবার শীষটা বাজল। অরিন্দম মুখ ফেরালো। বৃষ্টির জল মিশে অন্ধকার আরও ঘোলা হয়েছে, যেন সারি সারি দেওয়াল সামনে। শীষটা এসেছে ঠিক ডান কোণ থেকে। সেদিকটা এখান থেকে ভালো দেখা যাচ্ছে না। অরিন্দম নড়ল না। প্রতিপক্ষের চোখের নজর
তার চেয়ে অনেক বেশি শক্তিশালী হতে পারে। এই সময় সে দুটো অবয়ব দেখতে পেল। বেশ সাহসী ভঙ্গিতে দুটো মানুষ একেবারে খোলা জায়গায় এসে দাঁড়িয়েছে। ওখানেই একটু আগে অগ্নিকুণ্ড জ্বলছিল। তারপর লোক দুটো ধীরে এদিকে এগিয়ে আসতে লাগলো। অরিন্দমের শরীরে কাঁপুনি বাড়ল। তার হাতে রিভলভার, কিন্তু আঙুলগুলো অবশ হয়ে যাচ্ছে। লোক দুটো আবার দাঁড়িয়ে পড়ল। প্রায় ভূতের মতো দেখাচ্ছে ওদের। দুজনের শরীরে ওয়াটারপ্রুফ থাকায় মুখ দেখতে পাওয়ার কোনো সুযোগই নেই। তারপরেই ওরা চোখের আড়ালে চলে গেল। ব্যাপারটা কি? ওরা কি ঠিকঠাক বুঝতে পারছে না কোন তাঁবুতে গোয়েন্দারা থাকতে পারে? ওরা কি প্রতিটি তাঁবু পরীক্ষা করছে? এবং তখনই একটা প্রচণ্ড আর্তনাদে চমকে উঠল অরিন্দম। আচমকা কোনো মানুষ আহত না হলে এই চিৎকার করতে পারে না। তারপরেই একটি লোককে প্রায় প্রাণ নিয়ে ছুটে যেতে দেখল সে। দ্বিতীয় লোকটি আসছে না কেন? চিৎকারটা যতটা তীব্র ছিল, এখনকার নীরবতা তার থেকে কিছুমাত্র কম নয়। যেন শব্দটা করেই মানুষটির কণ্ঠরুদ্ধ হয়েছে। অরিন্দম ধীরে ধীরে নিজের তাঁবুর সামনে এসে দাঁড়ালো। ওরকম শিউরে ওঠা চিৎকারের পরও কোনো তাঁবুতে মানুষের অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে না। যে যতই ঘুমিয়ে পড়ুক, ওই রকম বিভৎস চিৎকারে তার উঠে পড়ার কথা। কিন্তু এখন তাঁবুগুলোর দিকে তাকালে মনে হচ্ছে কেউ কোনো চিৎকার শুনতে পায়নি। নাকি ঠান্ডা বৃষ্টি এবং ভয় স্লিপিং ব্যাগের উত্তাপ আঁকড়ে ধরতে সাহায্য করে? অরিন্দম নিঃশব্দে আর একটু এগোলো এবং তখনই দৃশ্যটা দেখতে পেল। আবছা সিলুটের মতো, যতটা না চোখের কৃতিত্ব, তার চেয়ে বহুগুণ মনের অনুমানে। একটা লোক পড়ে আছে মাটিতে, অন্যজন তাকে উল্টে পাল্টে দেখছে। শেষ পর্যন্ত একটা টর্চের আলো জ্বলল। আলোটা পড়ল পড়ে থাকা মানুষের মুখে। সঙ্গে সঙ্গে নিভল আলো। সন্ধানরত লোকটা এবার একটা ছুরি টেনে বের করলো পড়ে থাকা মানুষটার শরীর থেকে। যেখানে ওর হাত পৌঁছেছিল সেখানটায় গলা কিংবা বুক থাকাই সম্ভব। ছুরিটাকে পড়ে থাকা লোকটির পোশাকে ভালো করে মুছে দাঁড়িয়ে থাকা লোকটা চলে গেল লম্বা লম্বা পা ফেলে ওপাশের একটা তাঁবুর দিকে। যে লোকটা পালালো আর যে লোকটা ছুরি বের করলো, তারা যে এক দলের নয় এটুকু পার্থক্য বুঝতে অসুবিধে হলো না। কিন্তু অরিন্দম ধরতে পারছিল না যে পড়ে আছে সে নিহত কিনা। এই সময় সেই লোকটা আবার ফিরে এলো। এবার ওর হাতে কিছু একটা ছিল যা সে জড়িয়ে নিল পড়ে থাকা মানুষটির শরীরে। তারপর স্বচ্ছন্দে সেইটে টেনে নিতেই পড়ে থাকা মানুষটা উঠে এলো ওর পিঠে। কিন্তু যেভাবে লোকটার হাত পা ঝুলছে তাতে এখন বুঝতে অসুবিধে হলো না প্রাণের চিহ্ন শরীরে নেই। লোকটা এবার এগিয়ে যাচ্ছে উল্টো দিকে শরীরটাকে বহন করে। অরিন্দম সতর্ক পায়ে অনুসরণ করল, যদিও বৃষ্টি তার পায়ের শব্দ ঢেকে দিচ্ছিল। অত বড় একটা শরীর বহন করার সময় লোকটা একবারও থামল না। ক্রমশ ওদের এলাকা ছাড়িয়ে খোলা জায়গায় চলে গেল ওরা। অরিন্দম আর ঝুঁকি নিল না। লোক দুটো ক্রমশ অস্পষ্ট হয়ে আসছে, কিন্তু ওখানে পা বাড়ালে লোকটার চোখে পড়ার সম্ভাবনা 70%। জায়গাটা বেশ ঢালু হয়ে গেছে, আর এই সময় বিদ্যুৎ চমকালো। তাতেই দেখা গেল লোকটা ঝুঁকে মানুষটার শরীর থেকে বাঁধন খুলছে। তারপরেই অন্ধকার দ্বিগুণ হলো। অরিন্দম ধীরে ধীরে পিছিয়ে এসে পাহাড়ের গা ঘেঁষে দাঁড়ালো। মিনিট খানেক বাদে সে লোকটাকে ফিরে আসতে দেখল। বেশ হেলতে দুলতে আসছে, যেন কোনো দুশ্চিন্তা নেই। খোলা জায়গাটা পেরিয়ে এসে চারপাশে তাকিয়ে নিল লোকটা, এবং তখনই আবার বিদ্যুৎ ঝলসে উঠতেই হতভম্ব হয়ে গেল অরিন্দম। মাথার উপরে মেঘ, চোখের সামনে মেঘ, আর পৃথিবীর কোথাও সূর্যদেবের অস্তিত্ব সম্পর্কে সন্দেহ নিয়ে লাচেনের দিনটা শুরু হয়েছিল। বেলা 10টাতেও তার কিছু পরিবর্তন ঘটল না, কিন্তু দুটো জিনিস এর মধ্যেই ঘটে গেছে। সঙ্গীকুলীদের পরিচিত মালবাহক এবং গাইড পৌঁছে গেছে। দ্বিতীয়ত, অনন্ত কাবু হয়ে গেছে ঠান্ডায়, যদিও তার কণ্ঠস্বর টিকে আছে। নিজেদের তাঁবুতে আগুন জ্বেলে সেখান থেকে সে নড়ছে না। যদিও প্রতিটি তাঁবুতে এক প্রস্থ চা পাঠিয়ে জানিয়ে দিয়েছে খেতে হলে সবাইকে রান্নাঘরে আসতে হবে। ঠান্ডা যতই বাড়ুক, বসন্ত নিজেকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে। আপাদমস্তক ঢেকে সে তাঁবু ছেড়ে বেরিয়ে অরিন্দমের কাছে পৌঁছে গেল। ক্লান্তি এবং শীত অরিন্দমকে অলস করে রেখেছিল। অনন্তর পাঠানো চা প্রায় ঠান্ডা অবস্থায় পেটে চালান করেও স্লিপিং ব্যাগ ছাড়তে ইচ্ছে করছিল না। বসন্তকে দেখে বলল, গুড মর্নিং। মর্নিং কি হবে বুঝতে পারছি না দাদা। ধৈর্য ধরো, প্রকৃতি হলো মেয়েদের মতো, বেশিক্ষণ গম্ভীর থাকতে পারেন না। আপনার কথা সত্যি হলেই বাঁচি। বসন্ত চারপাশে তাকিয়ে বসার জায়গা পেল না। তারপরে একটু ইতস্তত করে জিজ্ঞাসা করল, কাল রাত্রে কোনো অস্বাভাবিক চিৎকার শুনেছেন?
অরিন্দম হ্যামকে শুয়ে বসন্তকে দেখল। ঘটনাগুলো বলা ঠিক হবে কিনা এক মুহূর্ত ভাবল, তারপর বলল, হ্যাঁ, কাল রাত্রে একজন খুন হয়েছে। খুন? প্রায় চিৎকার করে উঠল বসন্ত। কে? কোথায়? চিৎকার করো না, আমাদের কেউ নয়, একজন আততায়ীকে মরতে হয়েছে। আপনি জানলেন কি করে? বসন্তের গলার স্বর পাল্টে গেল। তাঁবুর ভেতর শুয়ে না থাকলে তুমিও জানতে বসন্ত। কিন্তু আততায়ী মানে কাকে খুন করতে এসেছিল? স্বদেশ এবং বিদেশ বাবুকে। ওহ গড, তার মানে সেই ভদ্রমহিলা পাঠিয়েছিলেন। এরা তো ওর স্বামীর হয়ে ব্রিফকেস খুঁজতে এসেছে। এখন কি করা যায়? পুলিশকে ইনফর্ম করার কোনো উপায় নেই। কিছু করতে হবে না আমাদের। কিন্তু ওই দুটো মানুষকে তো সরিয়ে ফেলার জন্যে ওরা আবার চেষ্টা করতে পারে। তা পারে। বেশ অরিন্দম দা, আমরা কেন মিছেমিছি ঝামেলায় জড়াবো? ওরা যদি যেতে চায় নিজেদের মতো যাক, অথবা নিচে নেমে আমাদের মুক্তি দিক। প্রথমটা সম্ভব হবে না, দ্বিতীয়টাই সহজ। কিন্তু আমি যে মিস্টার সেনকে রিফিউজ করিনি। মানে? হকচকিয়ে গেল বসন্ত। মিস্টার সেন আবার কে? উনি কাল রাত্রে আমার কাছে আশ্রয় চেয়েছিলেন। ভদ্রলোক ওই ভদ্রমহিলার তথাকথিত স্বামী। হতভম্ব হয়ে গেল বসন্ত। এ কি বলছেন আপনি? এরা গোয়েন্দা নয়? আমাদের এতদিন ব্লাফ দিয়েছে। ডেঞ্জারাস লোক তো। অরিন্দম বসন্তকে শান্ত করার চেষ্টা করল। উত্তেজনা পরিহার করো হে। কি বলছেন দাদা? বসন্ত বলল, নিজের স্ত্রীর পেছনে স্পাইং করছেন ভদ্রলোক। ঠিকই বলছি। চিরকাল মেয়েরাই স্বামীর ওপরে গোয়েন্দাগিরি করবে, এ কেমন কথা? আপনি বিষয়টাকে খুব হালকাভাবে নিচ্ছেন। না ভাই, তবে ওরা যদি ওদের মতো আমাদের সঙ্গে থাকে তো থাক না। কিন্তু আপনি বললেন ওদের জন্য একটা খুন হয়েছে। সেটা আমি বললাম বলে তুমি জানলে। মৃতদেহ বা খুনি কাউকে তুমি এ মুহূর্তে খুঁজে পাবে না। গত রাত্রে চিৎকারটা শোনার 15 মিনিটের মধ্যে তুমি তাঁবু থেকে বের হওনি। আর যখন হয়েছিলে তখন ঢেউ মিলিয়ে গেছে জলে, তাই না? আমি বেরিয়েছিলাম আপনি জানতেন? ছেড়ে দাও ওসব কথা। সহদেব কি বলছে? আমরা কবে রওনা হতে পারবো? ও এই ওয়েদারে যেতে রাজি নয়। এদিকে লোকাল হেল্প এসে গেছে। তাহলে আমাকে একটু ঘুমাতে দাও। অরিন্দম চোখ বন্ধ করল। কাল রাতেও কে একই কথা বলেছিল মিস্টার সেনকে। ঘটনাগুলো ঘটে গিয়েছিল ছবির মতন। ছুরিটা হাতে নিয়ে পা বাড়াচ্ছে ঠক্কর। এই লোকটা যে ঠক্কর হতে পারে তা তার অনুমানেও আসেনি। ঠক্কর বোধ হয় নিশ্চিত হয়ে তার তাঁবুর মধ্যে ঢুকে গেল। তবু অরিন্দম দাঁড়িয়ে রইল চুপচাপ। এত ঠান্ডা মাথায় ঠক্কর লোকটাকে খুন করল। ওরা যে এসেছে তা ঠক্কর টের পেল কি করে? কেনই বা সে হত্যা করল? ওই মানুষটাকে ইউনিটের সবাই ভয় পায়। এখন মনে হলো ভয় পাওয়ার সঠিক কারণ আছে। ওই লোক দুটো কি ঠক্করের তাঁবুতে উকি মেরেছিল? তাহলে মৃত লোকটি বাইরে পড়ে থাকবে কেন? রহস্যটা চাপ হয়ে যাচ্ছিল অরিন্দমের কাছে। তারপর সে সাহসী হলো। একটু দ্রুত পায়ে আড়াল ছেড়ে এগিয়ে চলল ঢালু পাহাড় বেয়ে, যেখানে ঠক্কর লোকটাকে নিয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত তাকে থমকে দাঁড়াতে হলো। সামনে অতলান্ত খাদ। পৃথিবীটা যেন আচমকা পাতালে পৌঁছে গিয়েছে। তার মনে পড়ল না এখানে পৌঁছবার সময় এরকম জায়গা চোখে পড়েছিল কিনা। অবশ্য তখনই সন্ধ্যা ঘনিয়ে এসেছিল। বাইরের পৃথিবী দেখবার সুযোগ ছিল না। ঠক্কর এখানে দাঁড়িয়ে লোকটাকে ওই খাদে ছুঁড়ে ফেলে দিয়েছে। হয়তো এই জীবনে লোকটাকে কেউ খুঁজে পাবে না। অরিন্দম পেছন ফিরে তাকালো। কতটা ঠান্ডা রক্তের খুনি হলে এই রকম একটা কাজ করা সম্ভব? হয়তো ঠক্কর জানতো কেউ তার তাঁবুতে উকি মারতে আসবে, কিংবা সে ওই শীষগুলো শুনতে পেয়ে সতর্ক হয়েছিল। লোক দুটো তাঁবুতে উকি মারতে গিয়ে ওর আক্রমণের সামনে পড়ে। বোঝাই যাচ্ছে ঠক্কর নিপুণ হাতে ছুরি ছুঁড়ে মেরেছিল, এবং যে লোকটির শরীরে সেটা বিঁধেছিল তার গলা থেকে শুধু একটা আর্তনাদই বেরুতে পেরেছে। অর্থাৎ দূর থেকে ছুঁড়ে মারার নৈপুণ্য ঠক্করের আছে। আর তারপর যখন মানুষটাকে মৃত দেখল তখন সাবলীলভাবে ওই খাদে ছুঁড়ে ফেলে প্রমাণ লোপ করে তাঁবুতে ফিরে গেল। এসব করার সময় লোকটাকে একটুও বিচলিত দেখাচ্ছিল না। অরিন্দম ফিরে আসছিল। হঠাৎ আসা এই উত্তেজনা ওর জলে ভেজা শীতবোধটাকেও নুইয়ে দিয়েছিল। তাঁবুর কাছাকাছি পৌঁছে সে আবার দাঁড়ালো। ঠক্কর কি আর একটা আক্রমণের আশঙ্কা করে দরজার আড়ালে দাঁড়িয়ে আছে? এদিক দিয়ে যাওয়ার সময় যদি আর একটা ছুরি অন্ধকার দিয়ে তার বুক লক্ষ্য করে উড়ে আসে? অরিন্দম কেঁপে উঠল। তারপর দিক পাল্টালো। তাঁবুগুলোর পেছন দিকে হেঁটে সে ঘুরে এলো সম্পূর্ণ বিপরীত দিকে। যে লোকটা পালাতে পেরেছে সে নিশ্চয়ই তার মালিকের কাছে খবর পৌঁছে দিয়েছে এতক্ষণে। ওরা কি পরিকল্পনা করছে জানার উপায় নেই। তবে তার বিশ্বাস করতে ভালো লাগছে যে মালিকান এই ঘটনার কথা জানবেন না।
তাকে কখনোই বলা হবে না। অবশ্য মেম সাহেব যদি তার সঙ্গে চমৎকার অভিনয় না করে থাকেন। না, কোনো জীবিত মানুষের চিহ্ন কোথাও নেই। অরিন্দম সতর্ক পায়ে হেঁটে আসছিল সোজা পথ দিয়ে, এবং তখনই তার কল্পনার তাঁবু নজরে এলো। যদি ঘুমিয়ে কাদা না হয়ে থাকে তাহলে কল্পনাও ওই চিৎকার শুনতে পেয়েছে। মেয়েটা নিশ্চয়ই ভয়ে কাঁটা হয়ে আছে। অরিন্দমের খুব ইচ্ছে করছিল কল্পনার সঙ্গে দেখা করে সাহস দিয়ে আসে। তারপরেই মনে হলো বসন্তকে ডেকে তুলে এ ব্যাপারে জানানো দরকার। সেই সময় ওপাশের তাঁবুতে আলো জ্বলে উঠতেই অরিন্দম দ্রুত পা চালিয়ে আড়ালে চলে এলো। একটা টর্চের আলো বাইরে পড়ল। একটা গলায় কিছু কথা শোনা গেল। তারপর একটি অবয়ব টর্চের আলোয় পথ দেখে ছুটে গেল কল্পনার তাঁবুর দিকে। বসন্তর গলা শুনতে পেল অরিন্দম। কল্পনা, কল্পনা! কে? যেন একটা কাঁপুনি মেশানো চিৎকার ছিটকে এলো তাঁবুর ভেতর থেকে। আমি বসন্ত, তুমি ঠিক আছো তো? না, আমার একা থাকতে ভয় করছে, সেজন্যই এলাম। ভয় কি, আমি আছি। তুমি তুমি আমি আর একা থাকতে পারছি না। ঠিক আছে, আমি দেখছি, আপসেট হয়েও না প্লিজ। অরিন্দম আর দাঁড়ালো না। হঠাৎ বুকের ভেতর বাতাসটা যেন আটকে গেল। সে দ্রুত নিজের তাঁবুর সামনে এসে ডাকলো চাপা গলায়, স্বদেশবাবু, বিদেশবাবু। ভেতর থেকে সাড়া এলো, আজ্ঞে। অরিন্দম ভেতরে ঢুকে প্রথমে হ্যারিকেনটাকে উজ্জ্বল করলো। তারপর স্লিপিং ব্যাগের ভেতরে ঢুকে থাকা লোক দুটোকে বলল, এবার নিজেদের তাঁবুতে ফিরে যান। কিন্তু না, আর কোনো সম্ভাবনা নেই, অন্তত আজ রাত্রে। লোক দুটোকে বেশ তৃপ্ত দেখালো। স্লিপিং ব্যাগ গুটিয়ে নিয়ে শুরুত করে বেরিয়ে গেল তাঁবু থেকে। ওয়াটারপ্রুফ মাটিতে ফেলে দিয়ে হ্যামকের উপর বসে পড়ল অরিন্দম। ওর মাথায় চট করে একটা দৃশ্য চলে এলো। কল্পনা আসতে চায় দলের সঙ্গে জানিয়ে বিরক্তি প্রকাশ করেছিল তার কাছে বসন্ত। সে হেঁকে বলেছিল, নিয়ে নাও হে, সঙ্গে মহিলা থাকলে মন্দ কি। কিন্তু আজ ব্যগ্র বসন্ত বলল, ভয় কি, আমি আছি। তাহলে কি সে তার সম্মতি আদায় করার জন্যে সেদিন অভিনয় করেছিল? যে সম্পর্ক থাকলে মানুষ এই আবহাওয়ায় কারো খবর নিতে ছুটে যেতে পারে, সেই সম্পর্ক কি এতকাল বসন্ত চেপে রেখেছিল? একজন তরুণী নায়িকার সঙ্গে একটি তরুণ পরিচালকের সম্পর্ক হতেই পারে, কিন্তু তার কেন এত অস্বস্তি হচ্ছে? সে কি মনে মনে কল্পনাকে কামনা করছিল, নাকি কল্পনা তার মনে অজান্তেই একটা গোপন উৎসাহ বেড়ে ওঠার পরিমণ্ডল সৃষ্টি করেছিল বলেই এখন এক ধরনের ঈর্ষার মুখোমুখি হচ্ছে সে? নিজেকে খুব বোকা বলে মনে হচ্ছিল তার মনে হলো বসন্ত যে এতদিন নিজেকে আড়ালে রেখেছিল তার নিশ্চয়ই কোনো কারণ ছিল, কিন্তু সেই কারণটাই তাকে আরো বিষণ্ণ করে তুলছিল। একটা খুন হয়ে গেল, দুটো খুনের আশঙ্কা ছিল, কিন্তু সেসব ছাপিয়ে ওই বিষণ্ণতা অরিন্দমকে ক্রমশ গ্রাস করছিল। শোয়ার আয়োজন করে অরিন্দম যখন হ্যামকে ওঠার জন্য তৈরি, ঠিক সেই সময় দরজায় শব্দ হলো। রিভলভারটাকে টেনে নিল অরিন্দম। লণ্ঠন কমানো হয়নি, তাই তাঁবুর ভেতরটা স্পষ্ট। ধীরে ধীরে দরজাটা খুলে যেতেই অরিন্দম ডাকলো, আসুন। তাঁবুর ভেতরে এসে দাঁড়ালো টাকমাথা। লোকটা যেন অরিন্দমকে জেগে থাকতে দেখে বেশ অপ্রস্তুত। কিছু বলার জন্যে মুখ খুলেও বন্ধ করলো। তারপর রিভলভারটার দিকে তাকালো। অরিন্দম জিজ্ঞাসা করলো, আমাকে সরিয়ে দিতে ইচ্ছে করছে? না না, এ কি কথা বলছেন? আপনি কি জানেন একটু আগে এখানে একটা খুন হয়েছে? খুন? এইভাবে ঘুরে বেড়ালে আপনিও খুন হতে পারেন। লোকটি ঢোক গিলল। না, মানে একটা কথা আপনাকে না বলে পারছিলাম না। ঠিক আছে, আমি যাই। দরজার দিকে ফিরল টাকমাথা। দাঁড়ান। অরিন্দম হুকুম করতেই লোকটা দাঁড়িয়ে পড়ল। কেন এসেছিলেন? আপনাকে বলতে, যেন আমাকে ভুল না বোঝেন। সত্যি কথাটা বলুন। কোন কথাটা? কেন এইরকম ভাঁড় গোয়েন্দার ছদ্মবেশ নিয়েছেন? অন্য কিছু মাথায় আসেনি, তবে আমার সঙ্গী কিন্তু সত্যিই এজেন্সির লোক। কিন্তু কেন নিতে হলো? প্রাণের ভয়ে। আপনি ভেবেছিলেন কেউ আপনাকে চিনতে পারবে না? হ্যাঁ, পাকা জুলফির উইক পড়লে, মানে এজেন্সি থেকেই বলে দিয়েছে। এখানে আসতে হলো কেন? ব্রিফকেসটার জন্যে। কি আছে ওতে? হিরে। হিরে? হ্যাঁ, আমাদের বংশের সম্পত্তি। ওইটে হাতাবার জন্যে ও ব্যস্ত হয়ে উঠেছিল। এত দামি জিনিস বায়ুদূতে এক পরিচিতের হাতে তুলে দিলেন। সঙ্গে রাখতে সাহস পাচ্ছিলাম না, আমাকে খুন করে ফেলতো। ভদ্রলোককে বলেছিলাম বিকেলবেলায় হোটেল থেকে ওটা নিয়ে যাবে আমার এক বন্ধু। আসলে আমি নিতাম, গৌহাটি থেকে প্লেন ধরতাম। চাবি না থাকলে ওই ব্রিফকেস কেউ খুলতে পারবে না। আপনি কি বুঝতে পারছিলেন না যে আপনাকে গ্যাংটকে কেউ চিনে ফেলতে পারে? আমার মনে হয়নি, কারণ আমি কখনো ওদের সামনে যেতাম না। কিন্তু যেদিন আপনি শিলিগুড়ি থেকে
কালীঝোড়া বাংলোয় ওদের খোঁজে গিয়েছিলেন, সেদিনই ধরা পড়ে যাচ্ছিলাম চ্যাটার্জির কাছে। ও আপনাদের পেছন ধাওয়া করে সেবক ব্রিজ পর্যন্ত এসেছিল। পুলিশ আমাদের আটকে রেখেছিল সেখানে। তখন ভেবেছিলাম বুঝতে পারেনি, কিন্তু এখন। তাহলে কেউ আপনাদের শাসায়নি, আমাকে মিথ্যে বলেছেন? আমার সঙ্গীকে শাসিয়েছিল। আপনার স্ত্রীর সঙ্গে দেখা করবেন না মিস্টার সেন? না, আমি শুধু ওর আগে স্পটে পৌঁছে ব্রিফকেসটাকে খুঁজে পেতে চাই। আপনি দয়া করে এখান থেকে আমাদের ফিরিয়ে দেবেন না। শি ইজ ডেড টু মি। অরিন্দম ঠোঁট কামড়ালো। যান, নিজের তাঁবুতে যান। আমি একটু ঘুমাতে চাই মিস্টার সেন।